এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2021 যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথের কোশ্চেনগুলি এসেছিল সেগুলো যে কোনো একটা শিফটের একটা আমরা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একটি সেট নিয়ে আলোচনা করেছি, যারা সেই ক্লাসটি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। এছাড়াও আমরা এসএসসি জিডি এবং অন্যান্য পরীক্ষারও অঙ্ক করিয়ে থাকি, যা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তোমরা সেগুলি ফলো করতে পারো। আশা করি সেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে ক্লাসে কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক বলা হয়েছে, একটি ব্যাংকে একজন ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 5 বছরের জন্য এত টাকার একটি ঋণ প্রদান করা হলো, তবে সরল সুদ কত হবে তা নির্ণয় করতে। মোদ্দা কথা সিম্পল ইন্টারেস্ট এখানে ফাইন্ড আউট করতে বলেছে। তো সিম্পল ইন্টারেস্টে আমরা ফর্মুলা জানি, I = P/T/R/100। এখন মানগুলো পুট করে ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক অ্যান্সার বেরোবে। তাহলে কিসের মান? সরল সুদ বেরোবে, মানে আয়ের মান বের করতে বলছে, এসআই এর মান। তাহলে পি এর মান এখানে দেওয়া রয়েছে 12, 5, 1, 2, 3, 4। এটা আমাদের প্রিন্সিপাল। টি আমাদের 5, আর হলো আমাদের 5, আর নিচে বসবে 100। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। এখন আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি কি পড়ে রইল? 1, 2, 5, 0, আর 5 পড়ে রইল, আর 5 পড়ে রইল। 5 দিয়ে একে আগে গুণ করে নাও। 5 5 25 এর 5 হাতে হলো 2, 5 বরং 60 আর 2 62, আর দুটো শূন্য, একটা 5 এখনো পড়ে রয়েছে। 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, 5 6 30 আর একে 31 আর 00, 312500। অপশন বি। কয়টা সিম্পলিফিকেশনের অঙ্ক সিম্পলিফিকেশন করতে হবে। প্রথমে দেওয়া রয়েছে 250 এর 27%, মানে 27/100। এই শূন্য আমরা কাটতে পারি। 5 5 25, 5 দোকানে 10, 27 কে 5 দিয়ে গুণ করলে হয় 5 7 35 এর 5, 5 দোকানে 10 আর 3 13, আর নিচে বসবে 2। তাহলে একে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? 2 দিয়ে 6 দোকানে 12, 7 বেশি হয়ে যায়, 6 দোকানে 12 তো 12 1, 7 দোকানে 14.5, 67.5। একটা কোশ্চেন হয়ে গেল। এই যে এখন হাজারের 0.02% আমরা বের করে নিই, তারপরে বিয়োগ করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে হাজারের 0.02, তাহলে 0.02% হতে নিচে 100 হয়, 100 বসিয়ে দিলাম। আর এইখানে দশমিকের উপরে দুটো ঘর রয়েছে, তার মানে নিচে আরো দুটো শূন্য বসবে। তাহলে এইখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য আউট, তাই সামনে দুটো শূন্য মনে করো নেই। তাহলে একটা শূন্য, উপরে 2 রয়েছে, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 0.2। এখন 67.5 থেকে 0.2 বিয়োগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটাই। তাহলে 0.2, 5 থেকে 2 গেলে 3, 67.3। অপশন সি। দুটি সংখ্যার যোগফল 16 এবং তাদের গুণফল 63 হলে অনন্যকের যোগফল কত? দুটি সংখ্যার যোগফল মানে আমি ধরলাম x + y, দুটি সংখ্যার যোগফল যা দেওয়া রয়েছে 16 এবং গুণফল দেওয়া রয়েছে 63। এখন বলছে এদের অনন্যকের যোগফল কত? অনন্যক মানে কি সেটা আগে বুঝে নিই। মনে করো একটা সংখ্যা 7, আমি 2/7 নিলাম। এর অনন্যক মানে এই সংখ্যাটাকে উল্টে দেওয়া, মানে লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। তাহলে 7/2 হলো এর অনন্যক। তাহলে x যদি একটা সংখ্যা হয় তার অনন্যক হবে 1/x। কেন? x এর নিচে 1 রয়েছে, তাহলে x/y এর অনন্যক হবে y/x। আমাকে কি বের করতে হচ্ছে? অনন্যকগুলির জয়। আমি সংখ্যাগুলো কি ধরেছিলাম? x আর y, তাহলে এদের অনন্যক কি হবে? 1/x, আর y এর অনন্যক হবে 1/y। এদের যোগফল আমাকে নির্ণয় করতে বলছে। মোদ্দা কথা 1/x প্লাস 1/y ইকুয়াল টু কত? তাহলে এটা কিভাবে বের করব? প্রথমটাকে আমরা 1 নং ইকুয়েশন ভাবি, আর দ্বিতীয়টাকে 2 নং ইকুয়েশন ভাবি। তাহলে 1 ভাগ যদি 2 করি তাহলেই আমাদের অঙ্ক খতম। x + y/xy, তাহলে এখানে হবে 16/63। আর একে যদি ভাগ করলে এটা হবে বিচ্ছিন্ন সহগ পদ্ধতি, মানে x এর নিচে xy আসবে, তাহলে x কাটা যাবে, আলটিমেটলি y পড়ে থাকবে। একই রকম ভাবে y এর নিচে xy, y কাটা যাবে, 1/x পড়ে থাকবে। দাঁড়ালো হলো 16/63। হ্যাঁ, তো মধ্যে তোমাকে ভাগ করে দিলেই হবে। পরীক্ষা আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, তোমরা ডাইরেক্ট তৈরি করবে। 16/63। অপশন বি। একটি কোম্পানিতে 15 জন পুরুষ কর্মচারী বা 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প সম্পন্ন করতে পারেন। প্রকল্প সম্পন্ন করতে 30 জন পুরুষ কর্মচারী এবং 12 জন মহিলা কর্মচারী একসাথে কতক্ষণ সময় নেবে সেটা আমাকে বের করতে বলছে। এখানে কি দেওয়া রয়েছে? বা অর থাকতে পারে ইংরেজিতে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে? এর ডাইরেক্ট তুমি ফর্মুলা কি দেওয়া থাকবে? 15 জন পুরুষ কর্মচারী বা 10 জন মহিলা, বা এরকম থাকতে পারে আরো 10 বা 10 জন বালক এতদিনে করতে পারে। তাহলে এতজন পুরুষ, এতজন বালক, এতজন মহিলা, এতজন বালক কতদিনে করবে, এই টাইপের হবে কোশ্চেনও দেওয়া থাকতে পারে।
একই রকম এই ফর্মটা আমরা ইউজ করে টেপের অঙ্ক ডাইরেক্ট করতে পারি। ডি, এই দিন রয়েছে, এই দিনটাকে উপরে থাকবে, আর নিচে আমরা দিব m2 বাই m1 প্লাস w2 বাই w1, আর যদি আরো দেওয়া থাকতো, ভালো কারো মনে দেওয়া থাকতো, তাহলে b2 বাই b1 এইভাবে। তাহলে এখানে ডি এর মান কত, দিন সংখ্যা কত দেওয়া রয়েছে 26, m2 মানে লাস্টে যেটা কন্ডিশন আমাকে বের করতে বলেছে, m2 হলো আমাদের 30, m1 হলো আমাদের 15, তাহলে m2 বাই m1 30 বাই 15 বসবে। একই রকম ভাবে w2 বাই w1, w2 কত 12, আর নিচে w1 হলো আমাদের 20, তাহলে 12 বাই 20। এবার কাটাকাটি করতে হবে, 15 দোকানে 30, 4 দিয়ে 3 4 12, 4 5 20, তাহলে 5 দোকানে 10 আর 3 13, 13 বাই 5 26 ইন্টু 5 বাই 13, 13 দোকানে 26, 5 দোকানে 10। ক্লিয়ার? গণিতে 7 জন ক্লাসের শিক্ষার্থী প্রাপ্ত নম্বর এত। তাহলে বলছে তো মোট নির্ণয় করতে বলছে। মোট মানে কি, এই সিরিজগুলোকে একটু আমরা সরলভাবে দেখি, সিম্পল মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নাও। ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, 41, তারপরে কি রয়েছে 43, তারপরে দেওয়া রয়েছে 44, তারপরে কি দেওয়া রয়েছে 31 43 44, তারপরে 53 62, তাহলে 53 হবে 53 62 65 65। এখন তোমাকে দেখতে হবে এর মধ্যে যেই টার্মটা বেশিবার রয়েছে সেটাই হবে আমাদের মোট। কোন টার্মটা বেশি রয়েছে, এখানে টার্ম কি কি রয়েছে 41 43 44 53 62 65 65। 65 টার্মটা এখানে দুইবার রয়েছে আর বাকিগুলো একবার করে রয়েছে। তার মানে এই ক্ষেত্রে এই সিকোয়েন্সটার ক্ষেত্রে সিরিজটার ক্ষেত্রে মোট হবে 65। এটাই আমাদের মোট, যেটা বেশিবার থাকবে। একটি পাদদেশ থেকে, এটি খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি হলে খুঁটির উচ্চতা নির্ণয় করতে। তাই ত্রিকোণমিতির অঙ্ক, এটা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক। তাহলে একটি খুঁটি নিলাম, একটি খুঁটির পাদদেশ বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে আমি ডট করে এঁকে দিলাম। এখান থেকে খুঁটির উন্নতি কোণ, এই যে উন্নতি কোণ মানে এইখান থেকে খুঁটির উন্নতি, মানে নিচ থেকে উপরে দিবে সেটা হলো উন্নতি কোণ, উপর থেকে যখন নিচে দেখে তখন সেটাকে বলা হয় অবনতি কোণ। তাই এই উন্নতি কোণের মান 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলেছে খুঁটিটার হাইট কত। তাহলে খুঁটিটার আমি ভূমিটার লেন্থটা জানি, ভূমি হলো এত, আর এবি হলো খুঁটিটার হাইট। এখানে এই এবির মানই আমাকে নির্ণয় করতে হবে। তার মানে আমরা ত্রিকোণমিতিতে শিখেছি যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, এই কনসেপ্ট দিয়েই আমাকে বের করতে হবে লম্ব বাই ভূমি। যদি আমাদের দরকার পড়তো অতিভুজ, তখন আমি সাইনের সাহায্য নিতাম। এরকম যখন যার মান দরকার পড়ে তার সাহায্য আমরা নেবো, কারণ সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বর মান অতিভুজ মান। আমাকে দেখতে হবে এখানে কার মান দেওয়ার বের করতে হবে এবং কার মান দেওয়া রয়েছে। লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি, আমাকে লম্বের মান বের করতে বলেছে কিন্তু ভূমি দেওয়া রয়েছে, তখন আমি ভাবতে হবে যে ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে লম্ব আর ভূমির মধ্যে রিলেশন কি রয়েছে। লম্ব আর ভূমির মধ্যে আমরা জানি রিলেশন হচ্ছে tan থিটা অথবা cot থিটা। tan থিটা মানে লম্ব বাই ভূমি, সেই সেন্সটাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে ইউজ করব। তাহলে tan থিটা, থিটা মানে এই কোণটার মান, আর তাহলে tan 45 ডিগ্রি বসবে থিটার জায়গায়। আর লম্ব মানে আমাদের হবে এবি, তার মানে নির্ণয় করতে বলছে, সেটাই খুঁটির উচ্চতা, আর ভূমি হলো 20। আর tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে এবি ইকু বাই 20, কোনাকুনি গুণ করলে এবির মান দাঁড়াবে 20। আর মনে রাখবে এখানে বলে দিই ঠিক একটা, 45 ডিগ্রি মানে কি, যখন 45 ডিগ্রি হবে 45 ডিগ্রি মানে তো 1, তার মানে যখনই দেখবে 45 ডিগ্রি তখন লম্ব আর ভূমি সেম, কারণ কি 20 বাই 20 কাটাকাটি করলে তো 1 আসে। ক্লিয়ার? এত এর মান নির্ণয় করো, সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে 15 ইন্টু 14 বিয়োগ 30 প্লাস 3 তিরিক্ষে 9, 17 আর 10 কত 27, তার থেকে 1 কম হবে, তার মানে 26। 15 কে 14 দিয়ে গুণ করতে হবে, 4 15 60, 15 কে 15 আর 6 21, 210। 30 এর থেকে 26 গেলে 4 হবে, 210 থেকে যদি 4 যায় তাহলে হবে 206, অপশন এ। একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 3/8 অংশ ছাত্র উপস্থিত ছিল, তাহলে একই দিনে অনুপস্থিত সংখ্যা কত। তাহলে একটি ভগ্নাংশ, আমি তাহলে টোটাল ভগ্নাংশ যদি 1 হয়, তার মধ্যে উপস্থিত মানে প্রেজেন্ট রয়েছে 3/8, এটা আমাদের প্রেজেন্ট।
তাহলে অ্যাবসেন্ট কতজন, তাহলে 1 থেকে 3/8 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 5/8 হবে আমাদের অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টটাই আমাকে বের করতে বলি। টোটাল ক্যান্ডিডেট কত, 48। 48 জনের মধ্যে ওই দিন অনুপস্থিতের মান বের করছে, অনুপস্থিত হচ্ছে 48 5/8 অংশ, তাহলে 5/8 অংশ হলো অ্যাবসেন্ট। তাহলে সংখ্যায় কত হবে সেটা 6 8 48, তার মানে 5 6 30। অপশন ডি। tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5 হলে তাহলে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 tan স্কয়ার 60 ডিগ্রি মান নির্ণয় করো। এই মানটা থাক আমাদের কাজে লাগবে, আমি এই ইকুয়েশনটা তুলে নিই, এখান থেকেই আমাকে মান নির্ণয় করতে হবে। তাহলে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 tan স্কয়ার 60 ডিগ্রি, তার মানে রেলওয়ের পরীক্ষা এক্সাম দিতে গেলে ত্রিকোণমিতির অঙ্কগুলো আমাদের করে যাওয়া দরকার। tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই এটা ফর্মুলা যায়, তার মানে একে আমি a ভাববো, পরেরটাকে যদি cos-টাকে b ভাবি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা পড়বে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b দুটো ফর্মুলা রয়েছে, এই ক্ষেত্রে প্লাসেরটা আমরা ইউজ করব। কেন, দেখো প্লাসের মানটাই দেওয়া রয়েছে, তাই মানটা আমি ডাইরেক্ট পুট করতে পারবো, এই জন্য প্লাসেরটা ব্যবহার করতে পারবো। আর যদি মাইনাসের মান দেওয়া তাহলে মাইনাসেরটা ব্যবহার করতাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা ইন্টু cot থিটা। আর tan 60 ডিগ্রি মানে আমরা জানি tan 60 ডিগ্রি মানে হলো √3, তাহলে √3 স্কয়ার রয়েছে, তাহলে √3 স্কয়ার করলে 3 হবে, তার মানে 2 × 3। tan থিটা প্লাস cos থিটার মান রয়েছে 5, তার মানে এই tan থিটা cos থিটাকে আমরা বসাবো 5, তাহলে 5 এর স্কয়ার বসবে। আর tan থিটা আর cot থিটা গুণ করলে সবসময় 1 হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। tan থিটা ইনটু cot থিটা ইজ ইকুয়াল টু 1। কেননা কি tan থিটা মানে লম্ব বাই ভূমি, আর cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব, উল্টা, তার মানে গুণ করলে নিশ্চয়ই 1 অ্যান্সার হবে। তার মানে tan থিটা ইনটু cot থিটা আমি কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে 2 × 1 মানে 2 প্লাস 3 দোকানে 6, 5 এর স্কয়ার 25 মাইনাস 2 প্লাস 6, 25 থেকে 2 গেলে 23 আর 6 29, 29 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশনের অঙ্ক। দেখো যখন এই টাইপের সিম্পলিফিকেশন দিবে তোমরা অঙ্ক ক্যালকুলেশন করার আগে দেখবে কোনো ফর্মুলা যাচ্ছে কিনা। এটা ফর্মুলা যাচ্ছে 0.27 কে মনে মনে a ভাবে a স্কয়ার, আর 0.13 কে যদি b ভাবে তাহলে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b। আর একটু যদি ভালো করে নজর রাখি তাহলে a প্লাস b যদি আমরা করি তাহলে 0.27 প্লাস 0.13 লিখে বুঝিয়ে দিচ্ছি, 0.27 প্লাস 0.13, আরেকটা হবে কি মাইনাস, তাহলে 0.27 মাইনাস 0.13, আর নিচে কি রয়েছে 0.27 প্লাস 0.13। পরীক্ষার সময় লিখতে হবে তো ডাইরেক্ট অ্যান্সার করে দেবে একটু মাইন্ডে, এই যে কাটাকাটি, তাহলে এটা থেকে বিয়োগ করে যেটা বেরো সেটাই হবে আলটিমেটলি আমাদের অ্যান্সার। 7 থেকে 3 বিয়োগ করলে 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে 0.14। অপশন সি। x প্লাস 1/x ইকুয়াল 9 হলে এর মান নির্ণয় করো। তার মানে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা যাচ্ছে, কিন্তু b স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা তোমার লক্ষ্য করতে দুটো ফর্মুলা রয়েছে। একটা ফর্মুলা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা ফর্মুলা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তোমাকে যেন লক্ষ্য রাখতে হবে মানটা কিছু দেওয়া, মানটা দেওয়া যাচ্ছে প্লাসে, তার মানে আমাকে প্রথম ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। তাহলে x প্লাস 1, তাহলে এইখান থেকে আমি ফর্মুলা ইউজ করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আসলে x আর 1/x তো কাটাকাটি যাবে, তাহলে x প্লাস 1/x মান হলো 9, তাহলে 9 এর স্কয়ার মাইনাস 2, 9 9 81, 81 থেকে 2 গেলে হবে 79। অপশন সি। আর এটা ঠিক আকারে মনে রাখবো যখন দেখবো x প্লাস 1/x এর মান a দেওয়া রয়েছে, আর তোমাকে দেখতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান আমাকে বের করতে বলেছে, তাহলে ডাইরেক্ট আমরা কি করব ফর্মুলা a স্কয়ার মাইনাস, তাহলে a মানে কত আমাদের 9, 9 স্কয়ার 81 বিয়োগ 2 79। দুটি সংখ্যার যোগফল 25 এবং তাদের পার্থক্য 15, তবে তাদের অনুপাত কত। দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে মানে a প্লাস b ধরলাম যার মান 25, এবং পার্থক্য মানে বিয়োগফল a মাইনাস b
ইজ ইকুয়াল টু 15। তাহলে দুটো সংখ্যার অনুপাত বের করতে হবে, দুটো সংখ্যা মানে এ আর বি এর মান বের করা জরুরি। এ আর বি এর মানটা এখান থেকে আমরা বের করে নিই। যখন মনে রাখবে এ প্লাস বি আর মাইনাস আকারে দেওয়া থাকবে, মানে দুটো সেম সংখ্যা একবার প্লাস একবার মাইনাস আকারে দেওয়া থাকবে, আমরা এখান থেকে ডাইরেক্ট এ আর বি এর মান কিভাবে বের করবো? এর সামনে চিহ্ন কি? প্লাস। এর সামনে চিহ্ন কি? প্লাস। তাহলে এর সামনে চিহ্ন কি? প্লাস। এর সামনে চিহ্ন কি? প্লাস। যখন এই প্লাস চিহ্ন রয়েছে সেই ক্ষেত্রে এর মান যখন আমরা বের করবো দুটোকে যোগ করতে হবে। যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ। 5 5 10, 2 একে 3 একে 4, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। কত হয়? 20। তাহলে এর মান আমরা বেরিয়ে গেল। তাহলে এর মান এখানে বসালে পরে বির মান বেরোবে। তাহলে বির মান কত হবে? 25 থেকে 20 বিয়োগ করতে হবে, তাহলে 5 হবে বির মান। এখন বলছে a is to b কত? তাহলে এর মান 20 আর বির মান 5, কাটাকুটি করলে 4:1। অপশন বি। একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা 2376 মিটার স্কয়ার। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা কত? নলাকার ট্যাঙ্ক মানে এরকম চোঙাকৃতির ট্যাঙ্কের কথা বলা হয়েছে। তাহলে ট্যাঙ্কের কি দেওয়া রয়েছে? ক্ষমতা। ক্ষমতা কি? এত কি মিটার স্কয়ার। তাহলে ব্যাসার্ধ কত? এখানে ক্ষমতাটা হিসাবে মিটার কিউব হওয়া উচিত ছিল, এত মিটার কিউব। তাহলে ক্ষমতা কত দেওয়া রয়েছে, এখান থেকে ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং ট্যাঙ্কের গভীরতা আমাকে বের করতে বলেছে। এই হলো কথা। কারণ কি ক্ষমতা মানে কতটা জল বা যাই হোক সেটা ভিতরে রয়েছে, আর সেটা কি আয়তন আকারে থাকে। আয়তনের একক কি সবসময় মিটার কিউব হয়। তাহলে দেখো, তাহলে চোঙের আয়তন আমাকে বের করতে হবে। চোঙের আয়তনের ফর্মুলা কি? চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা। আয়তন দেওয়া রয়েছে কত? 2376। ভি এর জায়গায় মান বসিয়ে দিলাম। পায়ের মান হলো 22/7, আর এর মান হলো 21। তাহলে 21 × 21 হবে, যেহেতু স্কয়ার রয়েছে। আর এখানে এইচ এর মান আমাকে ফাইন্ড আউট করতে হবে, এটাই আমাদের গভীরতা। এখন কাটাকুটি করো। তাহলে 11 দিয়ে এটা কাটাকাটি যাচ্ছে, 7 2 9, 6 3 9। তাহলে 11 দোকানে 22, 23 থেকে 22 গেলে 1 17, 11 কে 11, 6 11 66, 11 দোকানে 22, 2 দিয়ে যায় 108, 7 কে 7, 3 38, এখানে 7 দিয়ে একটু কাটাকাটি করে নিই, 3 4 21। ক্লিয়ার। তাহলে গেল 8 কে 9, 3 দিয়ে আবার যাবে, 3 3 9, 1, 3 3 9, 1 18, 3 6 18। তাহলে 3 12 36, 3 7 21। তার মানে এইচ এর মান আমাকে দাঁড়াবে 12/7। এবার তোমাকে দশমিকে আনতে হবে। 7 কে 7, 5 রয়েছে 49, 7 7 49 মানে 1.7 সামথিং, 1.7। অপশন এ 7 ট্রেন এ 80 কিলোমিটার গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিলোমিটার ঘন্টায় গতিবেগে আসা অপর একটি ট্রেন বি কে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। ট্রেন এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 300 মিটার। তবে ট্রেন বি এর দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে হবে। তাই তোমাকে এটা হলো তখনই বুঝতে হবে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তখন তোমাকে ভাবতে হবে রিলেটিভ ভেলোসিটির অঙ্ক। তাই রিলেটিভ ভেলোসিটির অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট কি? ট্রেন যদি একই দিকে যায়, একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে বিয়োগ করতে হয়। আর বিপরীত দিকে গেলে একই দিকে গেল আর বিপরীত মানে মুখোমুখি হবে, তার মানে তখন রিলেটিভ স্পিড বের করতে গেলে যোগ করতে হয়। তাহলে একই দিকে গেলে বিয়োগ রিলেটিভ স্পিড বের করার ক্ষেত্রে, আর বিপরীত দিকে গেলে আমাদের যোগ করতে হয়। এখন কন্ডিশন কি? বিপরীত দিকে, তার মানে যোগের কনসেপ্ট ইউজ হবে এখানে। ক্লিয়ার। তাহলে একটি ট্রেন যখন আরেকটি ট্রেনকে অতিক্রম করবে তখন রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটিটা কত হবে সেটা আগে আমরা বের করে নিই। তার মানে যোগ করে বের করে নিতে হবে দুটো ট্রেনের গতিবেগ। তাহলে 80 আর 70 যোগ করলে কত হয়? 150। এটা হলো আমাদের রিলেটিভ ভেলোসিটি, এত কিলোমিটার পার আওয়ার। আমি এটাকে মিটার পার সেকেন্ডে আমরা বানিয়ে নেব পরে। তারপরে কি বলছে? একটি ট্রেন আরেকটি ট্রেনকে 30 সেকেন্ডে অতিক্রম করে। যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন দুটো ট্রেনের লেন্থ আমাকে জুড়ে কি ক্যালকুলেশন করতে হয় টাইম বের করার জন্য। কারণ কি ট্রেনের দৈর্ঘ্য একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে পারে, একটা ট্রেন স্টেশনকে অতিক্রম করতে পারে, একটা ট্রেন ব্রিজকে অতিক্রম করে। সেই ক্ষেত্রে 10 প্লাস বেস বা 10 প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে অ্যাড করে এখান থেকে টাইম যা ইচ্ছা তাই বের করতে হয়। এই লজিকটাই আমরা ইউজ করবো। তাই প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300 আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য তো আমরা জানি না। তাই প্রথম ট্রেনের দৈর্ঘ্য 300, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আমি x ধরে নিলাম, সেটাই আমাকে বের করতে হবে। এই যে টোটাল লেন্থ হয়ে গেল। এখন এই লেন্থটা কিসে অতিক্রম করবে? রিলেটিভ ভেলোসিটিতে অতিক্রম করবে। তাহলে 150 কিলোমিটার পার আওয়ার। একে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, মনে রাখতে হবে। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18। তাহলে অ্যান্সার এখন আমাদের কিসে আসবে? x এর মান মিটারে আসবে। কত সেকেন্ডে অতিক্রম করে? 30 সেকেন্ড। এটা আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে তোমাকে। তাহলে দেখো কাটাকাটি গেলে করে নাও কিছুটা। 3 দিয়ে যদি কাটাকাটি করি এটা আমাদের 50 আর নিচে আসবে কত? 6। তাহলে এখন এই 6টা উপরে যাবে,
তাহলে 300 প্লাস এক্স, 6টা উপরে গেল, নিচে কি পড়ে রইলো? তাহলে উপরে গেল না, গুণে আসে গেল, 5 5 25, 250, আর এই পাশে রয়েছে 30। এখন 6 দিয়ে আবার 30 কে কেটে দাও, 5 6 30। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে? 300 প্লাস এক্স ইকুয়াল টু 5 পজিশন 125, পাশে একটা শূন্য। তার মানে এক্স এর মান আমাকে বের করতে গেলে 1250 থেকে 300 বিয়োগ করতে হবে। এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 1250 মাইনাস 300, 0 0 5 5, 12 থেকে 3 গেলে 9, তাহলে 950 হবে সঠিক উত্তর, অপশন বি। ত্রিভুজ PQR, ত্রিভুজ XYZ দুটি অনুরূপ, পরিসীমা যথাক্রমে তাদের দেওয়া রয়েছে, দুটোর পরিসীমা দেওয়া রয়েছে, একটা 48 একটা 24। তবে XY যদি 12 হয় তবে PQ কত, এবং কি এই যে অনুরূপ দেওয়া রয়েছে, এটাই হলো কি পয়েন্ট অঙ্কে। দুটো ত্রিভুজ আমি একটু ড্র করে নিই ভালো করে, PQR, আরেকটা ত্রিভুজ XYZ। এরা একে অপরের সঙ্গে সদিশ। সদিশ হওয়ার জন্য কি কনসেপ্টটা কি হয় সেটা তোমাকে জানতে হবে। সদিশ হলে কি হবে? এই বাহুগুলো করসপন্ডিং বাহুগুলোর অনুপাত সমান হবে এবং পরিসীমার অনুপাতের সাথে। পরিসীমার অনুপাত যদি এটা P1 হয় আর সেকেন্ডের পরিসীমা যদি P2 হয়, তাহলে P1 বাই P2 কখন হবে এরকম? অনুরূপ হলে বা সদিশ হলে P1 বাই P2 ইকুয়াল টু, তাহলে PQ এর করসপন্ডিং বাহু কোনটা হবে? XY, তাহলে PQ বাই XY। তারপরে গেল এবার QR, QR এর করসপন্ডিং এর সঙ্গে YZ যাবে, QR YZ গেল। এখন বাকি রইল কি? PR, PR এর সঙ্গে যাবে কি? XZ। এই পাশে P1 বাই P2 মান দেওয়া রয়েছে। P1 মানে প্রথমটার পরিসীমা, সেটা হলো কত? 48, আর P2 মানে দ্বিতীয়টার পরিসীমা যার মান 24। আমি XY এর মান দেওয়া রয়েছে, XY এর মান আমাদের কত? 12 XY, আর PQ এর মান আমাদের কত সেটাই বের করতে বলেছে। এই হলো অঙ্ক, যেখানে যেখানে দরকার সেখানে, বাকিগুলো আমার দরকার নেই ক্যালকুলেশন, এতটুকু দিয়ে আমাদের হয়ে যাবে। এতটুকু নেব, 12 দোকানে 24, 2 দিয়ে 24, তাহলে PQ আমাদের দাঁড়াবে 24, অপশন এ। নেক্সট অঙ্ক বলছে 3 বছরের জন্য বার্ষিক 10% হারে এত টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যের ক্ষেত্রে 3 বছরের জন্য ফর্মুলা রয়েছে, সেটাই আমরা ইউজ করবো, এটাই সবচেয়ে বেস্ট। তাহলে ফর্মুলাটা কি? ডিফারেন্স ইকুয়াল টু P ইন্টু R স্কয়ার বাই 1 4টা 0 ইন্টু R প্লাস 300 বাই 100। এটা হলো 3 বছরের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই ফর্মুলাটা। 3 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বের করার ফর্মুলা, CI মাইনাস SI। আমি কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ডিফারেন্স। আর P এর মান কত দেওয়া রয়েছে? 5000, P এর জায়গায় 5000 বসাবো। আর মানে 10, 10 10 এ 100 হবে, আর নিচে বসবে একটা 4টা শূন্য ফর্মুলার, ইন্টু R প্লাস 300, আর এর মান 10, তাহলে 310 হবে, আর নিচে বসবে 100। তাহলে এই 100 এই 100 আমরা কেটে দিলাম, আর এই শূন্য কেটে দিলাম, এই 3টা শূন্য। আচ্ছা 5 পটে কটা ছিল? 4টা শূন্য, 1 2 3, 1 2 3টে উপরে, তাহলে এখানে যাবে কত? 3টে, তাহলে এখানে একটা একটু এখানে ঠিক করে করছি, তাহলে R স্কয়ার বাই আর কত? 10, এনে 100 করে দেই, 100, তাহলে একটা 1 4টা শূন্য, আর এখানে হলো 100। তাহলে এই 100 এই 100 গেল, তার মানে আমাদের এখানে 5, তাহলে 1 2 3 1 2 3, আর প্লাস 300 একটু ভুলে গেছি, আর প্লাস 3 মানে 310, ঠিক আছে। তাহলে এখন করো 1 2 3 4, এই 4টা শূন্য 4টা শূন্য আউট, তাহলে গুণ করে দাও, 5 অক্ষে 5, 3 5 15, 150, অপশন এ। মান নির্ণয় করতে বলেছে, তাহলে করবো কিভাবে?
এটা হলো আসলে যখন দেখবো এই টাইপের অঙ্ক সব কোণগুলো আলাদা আলাদা, তখন এই কোণগুলো একটু যোগ করে নেবো মনে মনে। তাহলে 63 আর 67 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। আবার 71 আর 19 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তার মানে পূরক কোণ হয়, তখন আমি পূরক কোণের কনসেপ্ট ইউজ করবো। তার মানে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি, মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তখন আমরা সেখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে পূরক কোণের কনসেপ্ট ইউজ করতে হবে। পূরক কোণের কনসেপ্টটা কি? যদি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, অথবা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। এই কনসেপ্ট দিয়ে আমাদের এই অঙ্কটি হবে। তাহলে উপরে কি রয়েছে? সাইন 23 ডিগ্রি। তাই নিচে আমরা এই কনসেপ্ট দিয়ে কি লিখতে পারি? এই দুটো কোণ যোগ করলে কত? 90 ডিগ্রি। তাই নিচেরটা আমি কি দেবো? cos 67 জায়গায় আমি কি লিখতে পারি? এই ফর্মুলা অনুযায়ী সাইন 23 ডিগ্রি। একই রকম ভাবেই যে কোনো একটাকে চেঞ্জ করলেই হবে তোমার ইচ্ছা মতো। আমি মানে cosটাকে ফিক্স রাখলাম, 71 নিচেরটাকে চেঞ্জ করে দিই। তাহলে এটা নিচেরটা কি লিখতে হবে আমরা? cos 71 ডিগ্রি। দেখো 19 আর 71 যোগ করে 90, এই জন্য। তাহলে এইটা এটা কাটাকাটি গেল, তার মানে 1 হলো, সাইন সাইন কাটাকাটি, cos 71 কাটাকাটি গেলে 1, তাহলে 1 1 মিলে 2। অপশন সি। একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল ও 5 ভাগশেষ, তবে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য যদি এত হয়, তবে ছোট সংখ্যাটা কত? তাহলে একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করে যদি ভাগফল এত হয়, তার মানে x গ্রেটার দ্যান y। এটা আমাদের বড় সংখ্যা আর এটা স্মল। তাহলে ভাগ করলাম, ভাগের সময় আমরা ফর্মুলা কি, যে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে বড়টা মানে এখানে হবে, তার মানে আর এটা হবে এখানে। তাহলে ভাজ্য ইকুয়াল টু মানে x সমান সমান ভাজক গুণন ভাগফল, এই যে ভাজক গুণন ভাগফল হলো 6 আর ভাগশেষ আমাদের 5। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, x ইকুয়াল টু 6y প্লাস 5। একটা ইকুয়েশন আমাদের তৈরি হয়ে গেল। নেক্সট কি বলছে? দুটি সংখ্যার মধ্যে পার্থক্য মানে ডিফারেন্স, বড়টা তো আমাদের x, তার মানে লিখতে হবে x মাইনাস y ইজ ইকুয়াল টু 1540। আমাকে কার মান বের করতে হবে? ছোট সংখ্যাটি, মানে y এর মান আমাকে বের করতে হবে। তাহলে 1 নং ইকুয়েশনে দেওয়া রয়েছে x ইকুয়াল টু 6y প্লাস 5, এই মানটা আমরা x এর জায়গায় বসাতে পারি, তাহলেই হবে। তাহলে x এর জায়গায় আমরা কি বসাবো? 6y প্লাস 5 মাইনাস y ইকুয়াল টু 1540। তাহলে 6y থেকে একটা হয়ে গেলে 5y, আর 1540 থেকে 5 গেলে 1535। এবার কাটাকাটি করে দাও 5 দিয়ে, 3 5 15, 0 5 7 35। তাহলে y এর মান আমরা পাবো 307। এটাই হলো ছোট সংখ্যার মান। অপশন ডি। দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু যদি 120 হবে, সংখ্যাগুলি কি? দুটি সংখ্যার অনুপাত যদি 3:5 হয়, তাহলে একটি সংখ্যা আমি বলতে পারি 3x, তাহলে অপর সংখ্যা হবে আমাদের 5x। তাহলে এদের এলসিএম কত? যেহেতু লসাগু দেওয়া রয়েছে, এদের লসাগু হবে 3 5 15 আর x মিললো, তাহলে 15x, যার মানই 120। তাহলে x এর মান দাঁড়াবে আমাদের 8, 8 15 120। কার মান দরকার? সংখ্যাগুলি কত? তাহলে একটি সংখ্যা x এর মান বসিয়ে দাও, 3 8 24 আর আরেকটা 5 8 40। অপশন বি। এত মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে, কার্পেটটিকে প্রতি এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি ছোট টুকরোতে ভাগ করা যাবে? তার মানে কি, টোটাল লেন্থ দেওয়া রয়েছে এত, তাই এত ডিভাইডেড বাই এত, তাহলে 20 5/2। এটাকে সিম্পল ফর্মে নিয়ে এসে 20 দোকানে 40 আর 5 45/2, একে ভাগ করে দিলেই হবে। 4 দোকানে 8 কত? 9/2। তার মানে বর্ডার থেকে কতগুলো ছোট ছোট টুকরা করা যায়? তোমার বাড়িতে একটা 10টায় একটা গোটাটার মান 10, একটার মান যদি 2 হয়, তুমি কতগুলো টুকরা ভাগ করলেই হয়, 5 দোকান 10। এটাই। তাহলে 45/2 ভাগ হলে গুণ দিয়ে উল্টে যায় 2/9, তাহলে आंसर আমাদের 5। অপশন ডি। একটি স্কুলে একটি পরীক্ষায় 60% উত্তীর্ণ হয়েছে, যদি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 240 হয়, তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে উত্তীর্ণ পরীক্ষার সংখ্যাটি কত? তাহলে ওটা অনুত্তীর্ণের সংখ্যা দেওয়া হচ্ছে, আমি টোটাল ক্যান্ডিডেট 100 ধরে নিলাম, আর তার মধ্যে 60% উত্তীর্ণ হয়েছে মানে পাস করেছে, ফেল করেছে তাহলে কত? 40%। এই 40% এর ভ্যালুই কত? 240। তাহলে 1% এর ভ্যালু কত? এই 0 0 কাটো, তাহলে 1% এর ভ্যালু হবে 4 6 24। তাহলে 100% মানে টোটাল ক্যান্ডিডেট, তাহলে 600 হবে তো টোটাল ক্যান্ডিডেট,
যদি বলতো টোটাল ক্যান্ডিডেট কত, অ্যান্সার 600। এটা বলেনি, বলেছে কি একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ, মানে কতজন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, মানে এই যে টোটাল ক্যান্ডিডেট তার 60% আমাকে বের করতে বলেছে, এই হলো লজিক। তাহলে 60% মানে 60/100, 360, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক আমাকে করতে হবে। তাহলে কি দেওয়া রয়েছে, 3 + √2 তুলে নিই একবার, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর 3√2 + 2 * 3√2 - 2, ক্লিয়ার। তারপরে কি দেওয়া রয়েছে, এর মানে আমরা জানি গুণ প্লাস 15। তাহলে দেখো এটাকে আমরা এ ধরি, পরেরটাকে যদি বি ধরি, তাহলে এটাকে এ ধরতে পারি মনে মনে, এটাকে বি। তাহলে a + b * a - b ফর্মুলা। তাহলে ফর্মুলা কি শেখানো হলো, একটু আগে বলা হলো সেটা, a² - b²। তাহলে a² মানে এর স্কয়ার করতে হবে, তাহলে 3√2 তার স্কয়ার করতে হবে আমাকে, প্লাস b² মানে 2 স্কয়ার করতে হবে, তার মানে 4, ব্র্যাকেট দিয়ে দিলাম। তাকে আবার 13 দিয়ে গুণ করতে হবে, আবার যা অ্যান্সার বেরোবে তাকে আবার 15 দিয়ে যোগ, এই হলো লজিক। তাহলে এটাকে স্কয়ার করলে কত হয়, 3 × 3 = 9, আর √2 স্কয়ার করলে হয় 2, তাহলে 2 আর 9 গুণ করলে 18, 18 × 4 = 22 * 13 + 15, 13 দোকানে 26, হাতে হলো 2, 13 দোকানে 26 আর 2 28 + 5, 13 দোকানে 26, আচ্ছা একটু চেক করে নিচ্ছি, 3√2, তাহলে সরি a + b ফর্মুলাতে m² - b², তাহলে a + b হবে, তার মানে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, a + b স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি একটু ভুল হয়ে গেছে, a + b স্কয়ার মানে b স্কয়ার, ঠিকই আছে স্কয়ার। তাহলে 3 × 3 কত হয়, 3 × 3 = 9, আর √2 স্কয়ার 2, 9 দোকানে 18, তার থেকে 4 বিয়োগ, তাহলে কত হয় 14, এর মাইনাস করবে। 3 × 3 = 9, 2 18 বিয়োগ 4 14, 14 × 13, তাহলে 4 13 52, 52 2, হাতে হলো 5, 13 থেকে 5 যোগ করলে 18, তার সাথে 15 যোগ, 5 2 7, 8 1 9, 1 1 9 7, অপশন বি। ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, যদি 30 মিনিটে ঝুড়িটি আম দ্বারা সম্পূর্ণ ভিড়ে যায়, তবে কত মিনিটে ঝুড়িটি অর্ধেক হবে, মানে ভরে যায়। তার মানে দেখো ঘটনাটা কি বলছে, 1 মিনিটে আম কি প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়ে যায়, তার মানে কি এখানে যদি মনে করো অর্ধেক থাকে, মনে করো 1 মিনিট, তার পরবর্তী মিনিটে সেটা ভর্তি হয়ে যাবে, এইভাবে দ্বিগুণ হয়। তাহলে কি বলছে কোশ্চেনের মধ্যে, 30 মিনিটে ঝুড়িটি সম্পূর্ণরূপে ভরে যায়, মানে 30 মিনিট সময় লাগে ঝুড়িটা ভরতে। এটা একটু লজিক্যালি ভাববে এই অঙ্কটা। তাহলে অর্ধেক পূর্ণ হয়েছিল কত, তার নিশ্চয়ই আগের মিনিটে, তার মানে 29 মিনিট হবে কারেক্ট অ্যান্সার, অপশন বি। একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন, যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তবে তার লাভ বা ক্ষতির শতাংশ কত। তাহলে 20টার ক্রয় মূল্য, তাহলে 20 সিপি ইজ ইকুয়াল টু 15টার বিক্রয় মূল্য 15 এসপি। তাহলে এখান থেকে লাভ বা লসের হার আমরা কিভাবে বের করবো, এই দুটো বিয়োগ করে দাও, 20 থেকে 15 গেলে 5, আর নিচে সবসময় এসপি বসবে, 15 ইন্টু 100, এটাই ফর্মুলা। এত পার্সেন্ট লাভ, 3 100/3 মানে 33 সমস্ত 1/3%, অপশন এ। অনেকে মনে বুঝতে অসুবিধা যে লাভ হবে না লোকসান হবে, এই জন্য একটা সহজভাবে বলে রাখি। তাহলে 20টি সিপি আর 15টি সিপি তুমি এভাবে ধরে নিতে পারো, তাহলে কত হয় 60 বা 60 ধরে নাও। তাহলে 20টা সিপি যদি 60 হয়, তাহলে একটা সিপি কত হবে 3, 15টার এসপি যদি 60 হয়, তাহলে একটার এসপি কত হবে 4। তাহলে ক্রয় মূল্য 3 আর বিক্রয় মূল্য 4, বিক্রয় মূল্য বেশি হওয়ার অর্থ লাভ হওয়া, তাহলে কতটা লাভ হলো 1 লাভ হলো। লাভের হার ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য 3 আর পার্সেন্টেজ আনার জন্য 100, ক্যালকুলেশন করলে 33 সমস্ত 1/3, এইভাবেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার, তবে তার পরিধি কত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমাকে দেওয়া রয়েছে, এই যে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাকে জানতে হবে, সেটা হলো পাই, পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়াল টু 154। এখান থেকে আমরা আর এর মান বের করে নেব, 22কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 154, এখন যদি কোনাকুনি গুণ করা হয় তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 49, তাহলে আর এর মান হবে √49, দ্যাটস মিন 7। এখন হচ্ছে বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি বের করার ফর্মুলা হলো 2
পাই আর পায়ের মান 22/7 এবং আর এর মান আমরা কত বের করলাম 7, এরই দরকার। 7 7 কাটা গেল, 22 দোকানে 44, এটাই আমাদের পরিধি। একটি ছোট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারীর সংখ্যার অনুপাত 2:1। যদি কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90 হয় তাহলে কোম্পানিতে মোট কর্মচারীর সংখ্যা কত? তাহলে কার কার অনুপাত দেওয়া রয়েছে? নারী কর্মচারীর সাথে পুরুষ, তাহলে প্রথমে ওমেন তারপরে মেন। যার অনুপাত দেওয়া রয়েছে 2:3 এবং পুরুষ কর্মচারীর সংখ্যা 90, তাহলে পুরুষের সংখ্যা দেওয়া রয়েছে 90, তাহলে আমরা ওমেনটা বের করে নিই। তাহলে 90 3 এর ভ্যালু তার মানে 90, তার মানে 30 দিয়ে যদি গুণ করি তাহলেই 90 হয়, তাহলে একেও আমাদের 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওমেন বেরোলো আমাদের 60। আমি প্রশ্নে কি বলেছে? মোট কর্মচারী, তার মানে এই দুটোকে আমাকে যোগ করলেই হবে, মোট ওমেন আর মেন যোগ করলে 150। অপশন এ। নিচে পরের অঙ্ক কি বলছে? এটা বীজগণিতের অঙ্ক। তাহলে x² y² প্লাস 1/x² y² ইকুয়াল টু 83। তাহলে বলছে এখান থেকে xy মাইনাস 1/xy মান কত? আসলে এটা আমি x² প্লাস b² ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে a² প্লাস b² কোন ফর্মুলা ইউজ করব? যেহেতু মাইনাসের মান রয়েছে মাইনাসেরটা ইউজ করতে হবে। a² প্লাস b² এর মাইনাসের ফর্মুলা একটু তোমাদের শেখালাম, সেটা হবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমাদের a মানে হলো xy মাইনাস 1/xy তার হোল স্কয়ার প্লাস 2ab। কাটাকাটি যাবে, পরীক্ষার সময় লিখতে হবে না, ডাইরেক্ট কাটাকাটি করে দেবে গেলাম মুখে। এটা কাটা, 83টা এই পাশে গেলে 81 হয়, তার মানে xy মাইনাস 1/xy তার হোল স্কয়ার ইকুয়াল টু 81। আমাদের দরকার খালি এটার মান, স্কয়ারটার দরকার নেই। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে বর্গমূল করতে হবে 1xy। তাহলে 81 স্কয়ার উঠাতে গেলে সবসময় বর্গমূল করতে হয়, 81 তার মানে 90। 81 বর্গমূল করলাম তাহলে কত? 9। অপশন বি। দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 84 হলে একটি সংখ্যা যদি 42 হবে দ্বিতীয় সংখ্যা কত? তার মানে কি? আমরা ফর্মুলা কি জানি? লসাগু ইনটু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। লসাগু গসাগুর মান দেওয়া হয়েছে 6 × 84, 6 × 84, আর একটি সংখ্যা 42, তার মানে এখানে 42 বসবে ইনটু বি। 42 দোকানে 84, 6 দোকানে 12, তাহলে বির মান হবে 12। অপশন এ। দেওয়া রয়েছে √3n ইকুয়াল টু 729। আমাকে এখানে বের করতে n এর মান কত? তাহলে যখন রুট থাকবে, রুট মানে আমরা কি জানি? হাফ হওয়া, তার মানে এটাকে আমি এইভাবে লিখতে পারি 3n/2। আর 729 কে আমরা কি লিখতে পারি? 729 কার কিউব? 9 এর কিউব, 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করে 7, তাহলে 9 এর কিউব হলো 729। আবার 9 মানে আমি কি জানি? 3 এর স্কয়ার, তার মাথার মধ্যে 3, তাহলে 3 এর মাথার মধ্যে হবে 6, তাই 3 এর মাথার মধ্যে 6। তাহলে বেসটা আমি সমান করে নিলাম, কারণ বেস যদি সমান করতে পারি তাহলে বেস দুটো আউট হয়ে যাবে, পড়ে থাকবে n/2 ইকুয়াল টু 6 কোনাকুনি গুণ n এর মান আমাদের দাঁড়াবে 12। অপশন সি। হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ করে। হরিশ আর বিমল কতদিনে কাজ করে? একটি কাজ 20 দিনে কাজ করে। তারা 15 দিনে কাজটি করে, এটিতেও কাজ করে এবং তারপর বিমল কাজে চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পন্ন। হরিশ একা কতদিনে কাজটি করবে? তাহলে হরিশ ও বিমল 20 দিনে কাজ করে, তারা কতদিন কাজ করলো? 15 দিনে। 20 দিনে তারা কত অংশ কাজ করলো? 1 অংশ। তাহলে একদিনে তারা কত করবে? 1/20 অংশ। তারা কতদিন করলো? 15 দিন। তাহলে কত অংশ করবে? 3 × 5 = 15, 4 × 5 = 20 অংশ। আলটিমেটলি 3/4 অংশ তারা কাজ করলো। তাহলে বাকি কাজ তাহলে কতটুকু রইলো? বাকি কাজ সবসময় 1 এর থেকে বিয়োগ করব। 1 এর থেকে যদি 3/4 বিয়োগ করি তাহলে 1 বিয়োগ 3/4 মানে 1/4 হবে। এই বাকি কাজটা কে করবে এখন? হরিশ করবে। প্রশ্নের মধ্যে কন্ডিশন দেওয়া রয়েছে হরিশ কতদিনে করবে বাকি কাজ? এই 1/4 অংশ কাজ করবে হরিশ 10 দিনে। তাহলে বলছে গোটা কাজ করলে তার কত লাগবে? তাহলে 1 অংশ 4 × 10 = 40 দিন। অপশন এ। PQRX হলো একটি বৃত্তীয় ট্রাপিজিয়াম যেখানে PQSR সমান্তরাল এবং PQ ব্যাস হলে যদি কোণ QPR 40 তাহলে PSR এর মান কত? কোন PSR এর মান নির্ণয় করতে বলছে। বৃত্তস্থ ট্রাপিজিয়াম মানে কি? একটা বৃত্ত আঁকাতে হবে আমাদের। এটা হলো আমাদের বৃত্ত, এটা আমাদের ব্যাস। ট্রাপিজিয়াম অঙ্কন করে নিই, এটা হলো ট্রাপিজিয়াম। এই যে, তাহলে এটা আসলে বৃত্তস্থ চতুর্ভুজ। ট্রাপিজিয়াম চতুর্ভুজ। তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে? PQR এর বৃত্তস্থ ট্রাপিজিয়াম, PQ এবং SR। PQ কে ব্যাস দিতে বলেছে, তাহলে PQ আমি দিলাম, PQRS। এই ওদের কথা মতো ছবি এঁকে দিলাম। আর PQ আমাদের কি? ব্যাস। PQ আমাদের ব্যাস। এটা সেন্টার,
তাহলে কি বলেছে পি কিউ, তাহলে কোন কিউ পি আর 40 ডিগ্রি, কোন কিউ পি আর হলো 40 ডিগ্রি, কোন কিউ পি আর, তার মানে এইভাবে ড্র করতে হবে এখন। এই যে এই কিউ পি আর এর মান দেওয়া রয়েছে 40 ডিগ্রি, আমাকে এখান থেকে বের করতে বলেছে পি এস আর এর মান কত, তার মানে এই পি এস এর মান কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। এটা করার জন্য আমাকে দুটো কনসেপ্ট জানতে হবে। এক নম্বর কনসেপ্ট হলো অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণটা কি একটু বুঝে নিই আমরা। এই যে একটা বৃত্ত থাকে, বৃত্তের কেন্দ্র এটা হলো ব্যাস, তাই আমি এখান থেকে বৃত্তের এই প্রান্তগুলি যোগ করব, এই প্রান্তগুলি যোগ করব, এইখানে যে কোণটা সৃষ্টি হয় সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ, আমি 90 ডিগ্রি। তাহলে এইখানে দেখো কোণ পি আর কিউটা হলো অর্ধবৃত্তস্থ কোণ হয়েছে, তাহলে পি আর কিউর মান হবে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। ক্লিয়ার, আমরা বুঝে গেলাম একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে সবসময় সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি হয়। তাহলে বৃত্তস্থ বিপরীত কোণগুলো কি কি রয়েছে, তার মানে কোণ পি এস আর প্লাস কোণ আর কিউ পি, এই যে বিপরীতে কোণগুলো এটা আর এটা যোগ করলে কত হবে 180, এটা একটা কনসেপ্ট। তাহলে মানে কি, আবার আমি বলতে পারি কোণ এস পি কিউ প্লাস কোণ এস আর পি যোগ করলে হয় হলো এস আর পি 180 ডিগ্রি। এই কনসেপ্ট গুলো লাগবে আমাদের। এটা যদি 40 ডিগ্রি হয় তার মানে বৃত্তস্থ কোণ মানে আমি কত বের করলে বললাম, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, মানে কোণ পি আর কিউ হলো 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি হয়ে গেল, 90 গেল আর 40 গেল, তার ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে আবার 180 ডিগ্রি হয়, 90 আর 40 130, তার মানে এই কোণটার মান তাহলে হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম কোণ আর কিউ পি ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার দেখো কোণ আর কিউ পি আর কোণ এস পি এস আর, আর কিউ পি আর এস পি আর, এই দুটো কোণ যোগ করলে কত হয় 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণের মান যদি 50 ডিগ্রি আমার জানাই থাকে, তার মানে আর কিউ মান 50 ডিগ্রি, তাহলে পি এস এর মান কত হবে, তাহলে 180 থেকে 50 বিয়োগ করতে হবে, তাহলে পি এস এর মান হবে 180 মাইনাস 50, তার মানে 30 ডিগ্রি। এইটুকু কনসেপ্ট বোঝানোর জন্য বললাম, তাহলে হবে 130। আশা করি কনসেপ্টটা বোঝা গেল। এই কনসেপ্ট দিয়েও কিন্তু অঙ্ক আসে। অপশন আজকের ক্লাসে এই 31 খানা অঙ্ক ছিল, 31 খানা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অঙ্কে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।